বলা হতো জেহাদি বই পাওয়া গিয়েছে, 8-10 জনকে ধরে নিয়ে যেত, আর তাদের জামিন হতো না। জঙ্গি কানেকশন আছে, জাস্ট এই কথাগুলো টেলিভিশনে একটা নাটক মঞ্চস্থ করে তাদের একটা ন্যারেটিভ তৈরি করে জঙ্গি বানিয়ে দিত, আর জামিন হতো না, কোর্ট কাছারিও জামিন দিত না। মাঝে মাঝে বিস্মিত হয়ে যায় যে জিহাদি বই পাওয়া গেছে, জিহাদি বইয়ের সংজ্ঞা কি? ওইটা কি প্যানেল কোডে অপরাধ? জিহাদি বইয়ের ভিতর কি আছে? কোনো আলামত নাই। জঙ্গি কানেকশন আছে, কোরআন শরীফকেও জিহাদি বই হিসেবে দেখা, কি কানেকশন আছে? কোনো কথা নাই, কিছু নেই, শুধু এটা। আর আমাদের জাজ সাহেবরা যাদেরকে জামিন দিত না মাসের পর মাস, বছরের পর বছর, কি অদ্ভুত বন্দোবস্তে। 6 সমন্বয়ককে মুক্ত করতে আপনার একটা ঐতিহাসিক ভূমিকা দেখেছি আমরা, এবং আদালত অঙ্গনেও মঞ্জুরুল মাতিন, সারা হোসেন এবং আপনারা সহ ঐতিহাসিক ভূমিকা রেখেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, মানে সরাসরি বুক পেতে রুখে দাঁড়ানো। সেখানে পুলিশ, আর্মি, ফ্যাসিবাদী, ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে কারো পরোয়া আপনারা না করে আমরা দেখেছি গাড়ির সামনে আপনারা দাঁড়িয়ে গেছেন। এই যে এই ফ্যাসিবাদ তাড়ানোর ক্ষেত্রে আপনাদের ভূমিকা এবং সমন্বয়কদের মুক্ত করার ক্ষেত্রে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, এই ব্যাপারে আপনার অনুভূতি কি? অনুভূতি অত্যন্ত চমৎকার, কারণ আমাকে যে মহান রব রাইট সময় রাইট কাজটি করার তৌফিক দিয়েছেন, সাহস দিয়েছেন, সেটি তো ইম্পর্টেন্ট। আমাদের 8-10 হাজার আইনজীবী হাইকোর্টে আছে, সুপ্রিম কোর্টে ওকালতি করে, 8-10 হাজারের ভিতর আমরা 5 জন মাত্র দাঁড়িয়েছি। তো এই সুযোগটা তো, এটা তো সাংঘাতিক ব্যাপার, এটি তো উপরওয়ালা মহান রবের, এই আল্লাহ তাআলা, আদারওয়াইজ নট। আপনি মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছে, এর বাইরে অনেক লোক ছিল যুদ্ধ করেনি, কিন্তু যারা যুদ্ধ করেছে তাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে। 90-এর গণ আন্দোলনে যারা করেছে তৌফিক দিয়েছে, এখন জুলাইয়ে তৌফিক দিয়েছে। এটা শুধু আমার কৃতিত্ব না, এই যে পরিবারের কৃতিত্ব, সাহস জুগিয়েছে, আপনারা সাহস জুগিয়েছেন, অন্যান্য বন্ধুবান্ধব সাহস জুগিয়েছে। তো আমি গুড ফিল করি, বাট এট দ্য সেম টাইম সবচেয়ে খারাপ লাগে যে বেনিফিশিয়ারি গ্রুপ, এই বিপ্লবের উপর ভর করে যে বেনিফিশিয়ারি গ্রুপ আজকে চতুর্দিকে বসে আছে, যারা জুলাই বিপ্লবের সাথে তাদের সম্পৃক্ততা নাই, তারা কিন্তু এই দেশটাকে আবার খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এবং যেই বন্দোবস্তের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছে, সেটার থেকে আমরা দূর থেকে দূরে চলে যাচ্ছি, এটাই কষ্ট লাগে। আর যেখানে যেভাবে যে বসে আছে, সে মাইম্যান নিয়োগ দেওয়ার জন্য মরিয়া হয়ে আছে। ইভেন এমনও তো কথা আছে যে আজকে উপদেষ্টা পরিষদে যে একটা বিশেষ অঞ্চলের লোক নিয়ে ভরে রাখা হয়েছে, তারপর বিশেষ বয়সের লোক নিয়ে ভরে রাখা হয়েছে। এটি কষ্ট দেয়। বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন, এখন কোটা ভিত্তিক যদি নিয়োগ হয়, অ্যাপয়েন্টমেন্ট হয়, অযোগ্য লোক নিয়োগ হয়, এটাই খারাপ লাগে আর কি, আর তো কিছু না। ইভেন আমাদের এই কন্ট্রিবিউশন তো কেউ মনে রাখবে কি রাখবে না সেটিও আমরা মনে করি না, এবং এই 6 সমন্বয়ক হয়তো অনেকে জানেও না আমরা যে তাদের পক্ষে লড়েছি, তাই না? কিন্তু আমরা তো ওদের জন্য, শুধু ওদের পার্সোনাল বিষয় নিয়ে লড়িনি, সমগ্র দেশের জন্য গুলিটা বন্ধ হবে, যারা সাহসী ভূমিকা রাখছে তাদের পক্ষে দাঁড়াতে হবে, আমরা যেহেতু আইন অঙ্গনে আছি। তো এখন আপনার প্রশ্নে হতাশা হলো এখানেই আর কি, যে এত বড় একটা কঠিন সময়ে ঝুঁকি নিয়ে, মানে স্বৈরাচারের রাষ্ট্রযন্ত্র এবং তাদের আদালতের অপোজিশনে দাঁড়ানো, ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জটা কোনো কর্নার থেকে তো একটু আসি বললো না, ভাই ঝুঁকি নিয়েছেন, থ্যাংক ইউ। যদিও হয়তো কোনো কিছু চাই না, তারপরেও মাঝে মাঝে মনে হয় না যে রাইট পারসনকে রাইটভাবে রাইট জায়গায় যদি ও বলে না, আপনি যদি গুণীর কদর না করেন, সমাদর না করেন, গুণী তো আর জন্মেবে না। এখানে এই সুপ্রিম কোর্টে 8-10 জন ছিল, বেশি তো ছিল না। তারপরে বিভিন্নখানে যারা যারা জড়িত ছিল, বিভিন্ন যে সাংবাদিক বলেন, এই যে নুরুল কবিরদের মতো লোক বলেন, আরও 5-7 জন, বেশি না তো, কি স্ট্রং ভূমিকা রাখছে, তাদেরকে তো আপনি রাইট জায়গায় আপনি রাখতে হবে, নিতে হবে। অর্থাৎ আমার কথা মাহমুদুর রহমানরা, হ্যাঁ আমার কথা ফরহাদ মাজার, মাহমুদুর রহমান, তারপরে ইভেন মতিউর রহমান সাহেব মানব জমিনের, জি জি জি, বেশি না তো তাদেরকেও তো আমি দেখি কোথাও কোনো তাদের পরামর্শ নেওয়া বা তাদের কথা শোনা, আমি জানি না এটা কেন হচ্ছে না। আমি এটা বিষয় করো আমার কাছে। আমার মনে করি এখনও সময় আছে তাদের সবাইকে নিয়ে একটা রিসাপল করে, এবং গণমাধ্যমের মধ্যে যমুনা টিভি, চেঞ্জ টিভি সহ আরও কিছু গণমাধ্যম, গুটি কয়েক 2-1টা গণমাধ্যম অনেক সাহসী ভূমিকা রাখছে। আমি জানি তাদের 3 দিন যে বন্ধ করে তাদের যে ইভেন আমাদের সংবাদ প্রচার করার কারণে তারা অবস্থা ছিল। যাই হোক, আমি কথা সেটির দিকে যাচ্ছি না। আমার কথা হলো বিপ্লবের স্পিরিট যা ছিল তাতে তার মিনিমাম সুফল যাতে সাধারণ মানুষ পায়, মিনিমাম সুফল যাতে শহীদের পরিবার পায়, মিনিমাম সুফল যাতে পঙ্গুরা পায়, সেটাই তো প্রত্যাশা করি, আর তো বেশি কিছু চাওয়ার নেই। নিশ্চয়ই আমরা দেখছি যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং উপদেষ্টা আসিফ মাহমুদ, তারা দুজনই সমন্বয়ক ছিলেন।
তাদের সেনাবাহিনী কেন্দ্রিক একটা পোস্ট ঘিরে কিছুটা আমরা বলবো যে আমাদের রাজনীতি এবং এই অঙ্গনটা নানাভাবে আলোচনা হচ্ছে, এই ব্যাপারটা খুব চাউর হচ্ছে। তো এই যে সেনাবাহিনীর যেটাকে আমরা বলবো যে আর্মি পলিটিক্সের একটা বিষয় আমরা দেখছি, এটাকে সামনে আসছে, আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে এটার পরিণতিটা কি মিলিটারি পলিটিক্স যেটা, সেটি ভারত ছাড়া আমাদের দক্ষিণ এশিয়ায় সব দেশে আছে। পাকিস্তানে তো ভয়াবহ, আমাদের দেশেও অনেকবার এসছে, প্রত্যক্ষভাবে এসছে, পরোক্ষভাবে এসছে, হস্তক্ষেপ এসছে। ডিজিএফের হস্তক্ষেপটা গত 16 বছরের সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। আপনি জানেন, আমি জানি না অনেক দর্শক জানে কিনা, ডিজিএফের যে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, তারা যাচ্ছে তাই টাকা খরচ করতে পারবে, তাদের টাকার অডিট হয় না। এই সংস্থাটা গত 16 বছরে একদম ফ্যাসিস্ট থেকেও মহা ফ্যাসিস্টের ভূমিকা ছিল, অর্থাৎ ফ্যাসিস্ট হওয়ার জন্য ওরাই কারিগর। আয়নাঘরের কথা ভাবেন, ক্রসফায়ার দিয়ে খুনের কথা ভাবেন, নারায়ণগঞ্জের 7 খুনের কথা ভাবেন, তারপরে ধরেন এই চিফ জাস্টিসকে এরাই বের করে দেওয়ার কথা ভাবুন। অর্থাৎ এমন কোনো হেন কাজ নাই তারা করে নাই। আমাদের মোবাইল ফোন, পার্সোনাল ফোন সবগুলা রেকর্ড করে করে তারা ছেড়ে দিয়ে আমাদেরকে অপমান করতো। তারপরে হঠাৎ করে যে ফরাদ মাজারদের মতো লোকদেরকে নিয়ে যেত, এরাই করতো। তো এরা এমন তলানিতে চলে গিয়েছে, আমাদের আর্মির উপর আমাদের খুব ভরসা ছিল, প্রত্যাশা ছিল। ভোট আসলেই বলতাম আর্মি দাও, আর্মি দাও, আমরা যাতে ভোট দিতে পারি। কিন্তু সেটি একদম 14 ভোট, 18 ভোট, 24 ভোট, এরা ন্যাক্কারজনক ভূমিকায় তলানিতে চলে গেছে। জুলাই মাসের যে বিপ্লব হয়েছে, সেখানে তরুণ অফিসাররা যে ভূমিকা নিয়েছে, বিশেষ করে দরবার হলে 3 আগস্ট আমরা শুনেছি চিটাগংয়ের প্রথম মেয়ে মেজর, সে প্রথম প্রতিবাদ করে আউটবাস্ট করেছে, আমরা আমাদের সন্তানের উপর গুলি চালাবো না, আমরা আমাদের সন্তানকে রক্ষা করব। এই ভূমিকার পরে কিন্তু 16 বছরে যে তাদের নেগেটিভ ভূমিকা ছিল, কিছুটা তারা কাভার করছে, কিছুটা মানে কি রিভার্স হয়েছে। কিন্তু এই 2-4 দিনের ভিতর যে জিনিস নিয়ে আলোচনা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে, তাদেরকে ধরে নিয়ে যে প্রপোজাল দেওয়া হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে প্রপোজাল দেওয়া হয়েছে, এগ্রিমেন্ট এসছে, দুঃখজনক, বড় কষ্টজনক। তারা যে গেইনটা করেছে জুলাই বিপ্লবের সঠিক সিদ্ধান্ত নিয়ে, এই ঘটনা, অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলতেছে, এবং যাদের নাম এসছে তারা রিফাইন্ড মানে তারা 14 সালে বিনা ভোটে হয়েছে, 18 সালে হয়েছে, 24 সালে হয়েছে। মানুষের ম্যান্ডেটকে ভুলণ্ঠিত করে গলা টিপে ধরে যারা নিজেকে ইলেক্টেড দাবি করে, তারা রিফাইন্ড কিভাবে হয়? তাদের কথা নিয়ে আসছে, তারা কিন্তু তাদের নিজেদেরকে আবার আগের জায়গায় নিয়ে গিয়েছে। আমার দুঃখ হয়, কারণ আর্মিদের প্রতি মানুষের আস্থা রাখতে হবে। সবচেয়ে বড় কথা হলো, আমরা প্রতিবেশী ভারতের কাছ থেকেই তো আমরা সবচেয়ে থ্রেট পাবো সার্বভৌমত্বের। তাদের থেকে প্রোটেকশনের জন্য আমার টাকা দিয়ে বিশাল বহর আমরা রাখছি, কিন্তু এমন কথা আসছে যে ওদের প্রেসক্রিপশনে এখানে যদি পালিত হয়, মানুষ মনে করে, তাহলে দুঃখের আর সীমা পরিসীমা থাকবে না। আমার দেশের ব্রিলিয়ান্ট ছেলেপেলেগুলো আর্মিতে যায়, সবাই কিন্তু এই প্রক্রিয়ার সাথে নাই। 8-10 জন যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত থেকে তাদেরকে এই স্টিগমায় ফেলেছে, এটা ভাবতে হবে, শিক্ষা নিতে হবে। যা হবার হয়ে গেছে। আমি মনে করি ক্যান্টনমেন্ট থেকে যাতে পলিটিক্স নিয়ন্ত্রণ না হয়, যতদিন ওখান থেকে নিয়ন্ত্রণ হবে গণতন্ত্র থাকবে না, যতদিন ওখান থেকে পলিটিক্স মুক্ত থাকবে গণতন্ত্রের উত্তরণ হবে। এটি স্বাভাবিক, এটি সভ্য সমাজ তাই বলে। তা আমি এখনও মনে করি একজন নাগরিক হিসেবে যা ঘটে গেছে তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এটির যাতে পুনরাবৃত্তি না হয়, আর যাতে ফ্যাসিস্টকে পুনর্বাসনের জন্য কেউ আওয়াজ দিয়ে তার সংস্থাকে যাতে আর মাটিতে ধুলোয় মিশিয়ে না দেওয়া হয়। অর্থাৎ আমাদের যে এই গৌরবের জায়গাগুলো যদি নিঃশেষ হয়ে যায়, এগুলো যদি কলঙ্কিত হয়, ক্ষতিটা তো আমাদেরই। আমাদের প্রতিষ্ঠান ধ্বংস মানেই আমাদের ক্ষতি। আমরা ট্যাক্সের টাকা দিয়েই তো চলে। আর এই প্রতিষ্ঠানগুলো যদি ভালো হয়, উন্নত হয়, যদি একদম ক্যাপাবল হয়, সিটিজেনের উপকারে যদি আসে, ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেন না হয়, তাহলে তো আমাদের গণতন্ত্র বিকশিত হবে, দেশ বিকশিত হবে, আমরা ডেমোক্রেসি বলি, ডেভেলপমেন্ট বলি, আমরা উন্নত বিশ্বে আমাদের মান সম্মান বাড়বে। এটি তো আমাদের প্রত্যাশা। তো সুতরাং আমি মনে করি গত 2-3 দিন যাবৎ যা ঘটতেছে, যা হচ্ছে, এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত, এটা পরিত্যাগ করা পরিত্যাজ্য, এবং এটার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এবং আমি মনে করি আমাদের দেশপ্রেমিক যেই আর্মি আমাদের জুলাই বিপ্লবে যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকায় তারা থাকবে। এবং তাদের যেই কলঙ্ক ছিল গত 16 বছর বলেন, এর আগেও বলেন, তাদের এই যে ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, যে বাহিনীগুলোর যে স্টিগমা ছিল, তারা সেখান থেকে বেরিয়ে আসবে, তারা ইমানি দায়িত্ব পালন করবে,
তারা তাদের ভুল থেকে বেরিয়ে এসে সেটা রেকটিফাই করবে এবং এই ভুলের মাসুল তারা ভালো কাজের মধ্যে দিয়ে দিবে এবং সেটি হবে আমার প্রত্যাশা একজন নাগরিক হিসাবে আগামী নির্বাচনে তাদের ভূমিকার দিকে যে তাকিয়ে আছে, তাদের এদিক সেদিক ডান বাম আমাদের দেশকে আবার ডিজাস্টারে নিয়ে যাবে, যাতে তারা ভালো ভূমিকা পালন করে, যেমনটি করেছে 91-তে, যেমনটি করেছে 96-তে, 2001-এ, 2008-এ, তেমনটি মানুষ প্রত্যাশা করে বলে আমি মনে করি। আমরা শাহবাগের কথা বলছিলাম, আমরা দেখলাম যে নিকট অতীতে কিছুদিন আগেই শাহবাগের একটি অংশ আবার সক্রিয় হয়ে তারা ধর্ষণ বিরোধী মুভমেন্টে নেমেছে এবং সেটাও মনে করা হচ্ছে যে এটা আসলে পার্শ্ববর্তী একটি দেশ এবং আওয়ামী লীগের একটি মানে নির্বাচনে বা রাজনীতিতে ফেরানোর একটা প্রক্রিয়া হিসেবেই তাদেরকে নামানো হয়েছে। আমরা দেখলাম যে সেই 2013 সালেই শাহবাগ কায়েম হয়েছিল। এই ফলশ্রুতিতে ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে, শাপলা গণহত্যা হয়েছে, বিডিআর পিলখানা গণহত্যা যদিও তার আগে হয়েছে, কিন্তু আরও কয়েকটা গণহত্যা সেই ধারাবাহিকতা হয়েছে। তো আসলে সেই নতুন করে যে শাহবাগ মানে কায়েমের যে চেষ্টা হয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে কাদের মোল্লার রায় সেখানে আদালত যেটা দিয়েছিল যাবজ্জীবন সেটাকে উপেক্ষা করে তারা আবার আরেকটা তাদের দাবি করেছে। তো এটাও তো নিশ্চয়ই একটা ফ্যাসিবাদী আচরণ যে আদালতের উপরে আদালতের বাইরে গিয়ে নতুন করে আদালতের বিরুদ্ধে যাওয়া তো এক ধরনের রাষ্ট্রদ্রোহিতাই। তো এই যে বিচার আমরা চাই কিন্তু আমরা নির্দিষ্ট করে তখন যে দেয়া হয়েছে বিচার চাই, তবে বিচারটা ফাঁসি হতে হবে, এটা আসলে দেয়া যায় কিনা? এটা তো তৎকালীন গভর্নমেন্টের একটা নীলনকশা। গভর্নমেন্ট একটা অন্য মোড়কে ওদেরকে ফাঁসি দিবেই যেনতেনভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে। এই ফাঁসিগুলো তো গভর্নমেন্টের সিদ্ধান্তের প্রতিফলন। এই ফাঁসির আদেশ তো অ্যাবসলিউট হয় নাই। এই ফাঁসির আদেশে অনেকে ডিসেন্টিং দিয়েছে। আমাদের ওয়াহাব মেয়ে অনেকগুলোতে ডিসেন্টিং দিয়েছে, ইমান আলী ডিসেন্টিং দিয়েছে। এই ফাঁসির অ্যাবসলিউট ছিল না, এটা গভর্নমেন্টের নীলনকশা। গভর্নমেন্ট এই যে শাহবাগীদের বসিয়ে নিজেরা খাইয়ে বিরিয়ানি প্যাকেট দিয়ে সুরক্ষা দিয়ে এবং এই যে পিজি হসপিটালের মতো একটা জায়গায় রাত দিন 24 ঘন্টা চালু রেখে এই যে জঘন্য কাজটা করেছে, এটা তো পারপাসিভলি করেছে। এটি তো জঘন্য এবং এই পারপাসিভলি কাজের মাধ্যমেই তো ফ্যাসিস্ট চরিত্র ধারণ করে এবং সেদিন থেকেই তারা ফ্যাসিস্ট চরিত্র ধারণ করেছে। তো সুতরাং এই যে প্রক্রিয়া যে বিচারটা হয়েছে, আমি আগেও বলেছি হিয়ার্সে মাল্টিপল হিয়ার্সের আলোকেই হয়েছে, যেটা হয়েছে এবং সাক্ষী শপথ যারা যেভাবে আসার কথা সেভাবে তো আসেনি, সেভাবে দিতেও দেয়নি। সুখরঞ্জন বালি তো এখনও আছে উদাহরণ হিসাবে। তো সুতরাং আমি মনে করি এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা এখনও যদি ওই বন্দোবস্তে থাকি, এখনও যদি আমরা এই সরকার মনে করে যে যাকে তাকে ফ্যাসিস্ট লাগিয়ে ফাঁসি দিব, এটি তো কাম্য না। ভাই আপনি বিচারের প্রক্রিয়াটা ফলো করতে হবে, ট্রায়ালে যেতে হবে, সাক্ষী যেতে হবে, এভিডেন্স দিতে হবে। আপনি এখন আমার সবচেয়ে কষ্ট লাগে কি জানেন, ফ্যাসিস্টের আমলে বলা হতো জেহাদি বই পাওয়া গিয়েছে, 8-10 জনকে ধরে নিয়ে যেত আর তাদের জামিন হতো না। জঙ্গি কানেকশন আছে, জাস্ট এই কথাগুলো টেলিভিশনে একটা নাটক মঞ্চস্থ করে তাদের একটা ন্যারেটিভ তৈরি করে জঙ্গি বানিয়ে দিত আর জামিন হতো না, কোর্ট কাছারিও জামিন দিত না। মাঝে মাঝে বিস্মিত হয়ে যায় যে জিহাদি বই পাওয়া গেছে, জিহাদি বইয়ের সংজ্ঞা কি? ওইটা কি প্যানেল কোডে অপরাধ? জিহাদি বইয়ের ভিতর কি আছে? কোনো আলামত নাই। জঙ্গি কানেকশন আছে, কোরআন শরীফকেও জিহাদি বই হিসেবে দেখা হয়। কি কানেকশন আছে? কোনো কথা নাই, কিচ্ছু নেই, শুধু এটা। আর আমাদের জাজ সাহেবরা যাদেরকে জামিন দিত না মাসের পর মাস, বছরের পর বছর, কি অদ্ভুত বন্দোবস্তে। আর এখন কি হয়েছে জানেন, জয় বাংলা স্লোগান দিয়ে তারা একত্রিত হওয়ার চেষ্টা করেছে। তারা আওয়ামী লীগের সদস্য অথবা যুবলীগের সদস্য অথবা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। আমার প্রশ্ন হয়, আমরা তাহলে আগের থেকে এখন আর পার্থক্য কোথায়? আগে জিহাদি বই আর জঙ্গি, এখন আপনি এই কাজটা যে করতেছেন তার অপরাধ থাকতে হবে তো। প্যানেল কোডে যেটি শাস্তিযোগ্য অপরাধ, সেই অপরাধের বর্ণনা দিতে হবে তো। আমার খুব খারাপ লাগে। এক্ষেত্রে তো ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত, ছাত্রলীগ হইলেও নিষিদ্ধ, কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ হয়, নিষিদ্ধ সংগঠন কাজ করার জন্য তার আলাদা সেকশন। সে নিষিদ্ধ ছাত্রলীগ 302 দিতে পারবেন না। হত্যা মামলার আসামি কি নিষিদ্ধ ছাত্রলীগ বলে দিতে পারবেন? হত্যা মামলার আসামি দিতে হলে হত্যা জড়িত হতে হবে। আপনি জড়িত না বলে যদি আপনি এফআইআরে 200 জন দিলেন, নন এফআইআরে 300 জনের ভিতরে একজনকে আনি বললেন ফরওয়ার্ডিংয়ে তিনি ছাত্রলীগের সাথে সংযুক্ত, এটার কারণে তো 302 ফরওয়ার্ডিং হবে না, সেটা তো আলাদা। কোয়েশ্চেনটা হয়েছে রুল অফ লয়ের স্পিরিটটা কি? স্পিরিটটা হয়েছে নিরাপরাধ খালাস পাবে, অপরাধী শাস্তি পাবে, এই তো। তারপরে আইনের ফ্রেমওয়ার্কের ভিতর আপনাকে ফেলতে হবে তো, আপনাকে এভিডেন্স দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট আপনি অপরাধী। আমি বলতেছি 2 ভার্সান দিয়েছি, 2 ভার্সান যদি এখনও চালু থাকে তাহলে পরিবর্তনটা কোথায় আসলো? ন্যায় বিচারটা কোথায় আসলো? আমি বিচার চাচ্ছি না, বিচার অবিচার কুবিচার হয়েছে আমাদের দেশে, কিন্তু এখনও যদি ন্যায় বিচারটা না হয়,
দেখেন সিলেটে খাদিজা গণধর্ষণ শিকার হয়েছে এমসি কলেজে, হাইকোর্ট নির্দেশ দিছে 3 মাসের ভিতর বিচার সম্পন্ন করো, দ্রুত বিচারে নিয়ে যাও। তৎকালীন অ্যাটর্নি অফিস, সরকার, ওরা যেহেতু ছাত্রলীগ করে তাদেরকে বাঁচানোর জন্য অ্যাপিল করে 2 বছর মামলাটা ঠেকিয়ে রেখেছে। এই গত সপ্তাহের আগের সপ্তাহে মামলাটা এসছে, আমরা মুভ করেছি, আমরা বলছি এটা অন্যায়, অবিচার। যদি সেদিন ওই গণধর্ষণের বিচার হতো, ছাত্রলীগের বিচার করা যেত, তাহলে আসিয়া মরতো না, আসিয়ার মতো মেয়েটা জীবন দিত না। বিচার হয় না, বিচারহীন সংস্কৃতি। শুধু বলছি মুজিব পরিবারের লোকজন ছাড়া, ওদের উপর কেউ যদি কিছু করে ওইটা ছাড়া কোনো বিচার হবে না। অবিচারের নমুনা দেখি, শেখ হাসিনার ব্যাপারে কেউ কিছু বলছে, আমাদের প্রত্যেক উপজেলায় মানহানির মামলা হয়েছে তার বিরুদ্ধে। আমাদের সম্পাদক ডেইলি স্টারের মতিউর রহমান, মাহমুদুর রহমান কত কোর্টে যায় রক্তাক্ত হয়েছে। তো আমার কথা হলো, ওগুলোর থেকে যদি আমরা শিক্ষা না নিয়ে যদি এই বিচার ব্যবস্থা ঢেলে না সাজাতে পারি, তাহলে লাভ হলো কি? তাহলে আমাদের প্রত্যাশা কোথায়? আমরা যে ড্রিম করি সেই ড্রিম কোথায়? আমরা যে রুল অফ লয়ের কথা বলি সেই রুল অফ ল কোথায়? আমরা বিদেশের কাছে, বিদেশে আমরা আমাদের মান সম্মান নেই। আমাদের 1000 কোটি টাকা লুণ্ঠনকারীরা এখন বিদেশে, বিলেতে, ইউরোপ, আমেরিকায় লাক্সারি জীবন যাপন করে এবং বলে যে তারা মুক্তিযুদ্ধের চেতনার লোক। এখনও তারা বলে আমরা মুক্তিযুদ্ধের চেতনার লোক। এই লুণ্ঠনকারীরা, অর্থাৎ এই মুক্তিযুদ্ধের চেতনাকেও শেষ করে দিয়েছে এই লুণ্ঠনকারীরা। এখন বলে আবার তারা নাকি ক্ষমতায় আসবে। আমাদের দেশে কিছু কিছু সংবাদপত্র এটাকে প্রমোটও করে, তাদেরকে পুনর্বাসনের জন্য প্রমোটও করে এবং বিনা বাধায় প্রমোট করে। সেগুলোর দিকে আমাদের নজর দিতে হবে, না হলে আমাদের কপালে দুঃখ, আরও ভয়াবহ দুঃখ আমি মনে করি আমাদের কপালে লিখিত আছে এবং সেটি আমরা মুখোমুখি হতে হবে আমাদের।